অধিকাংশ রাজনৈতিক দল নপুংসতার পরিচয় দিচ্ছে বিধায় ডক্টর ইউনূসের ফ্যাসিবাদী চরিত্র দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। শেখ হাসিনা স্বৈরাচার হতে যদি তিনি ফ্যাসিবাদী হয়েও থাকেন 15.5 বছর সময় লেগেছিল, আর এই সরকার মাত্র 1 বছরই তার ফ্যাসিবাদিতার সম্পূর্ণ নগ্ন চেহারা উন্মোচন করেছে। অতএব আমি বলছি এই কারণে বিএনপি কেন গেল এই বৈঠকে? না গেলে কি হতো? বিএনপি তো জানে কি জন্য ডাকছে, আর যদি না গিয়ে থাকে, আমি তো বুঝতে পেরেছিলাম, আমি একজন সাধারণ মানুষ, একজন নগণ্য সাংবাদিক, আমি তো বুঝতে পারছিলাম যে দেখে কি বলবে। বিএনপি বুঝতে পারেনি। এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি রাজপ্রাসাদ থেকে বের হলেন না, তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন নিজেকে, এবং ওখানে বসে বসে কমলার জুস খাচ্ছেন, ফটো সেশন করছেন। মানে এই ধরনের রাজা তো আমরা কখনো দেখিনি বাংলাদেশে। তাহলে ভয়টা কোথায়? ভয়টা কোথায় আমরা জানি, কিসের ভয় সেটিও আমরা জানি। এই জন্য তিনি বের হতে পারছেন না। দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শুরুতেই বলে নেই, আজকে আবারও আমাদের সঙ্গে আছেন আমাদের আমন্ত্রিত দেশবর্ণের শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচন পর্যবেক্ষক প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ এবং জনপ্রিয় সাংবাদিক সময়ের বলিষ্ঠ কণ্ঠ মশিউর আলম পান্না। আপনাদের দুজনকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন দেশে হঠাৎ করে উত্তর মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় একের পর এক 24 ঘন্টায় অনেক ঘটনা ঘটে গেছে। উপদেষ্টাদের আটকে থাকা, 9 ঘন্টা অবৈধ থাকা, তারপর সচিবালয়ের ছাত্রদের যুদ্ধ হওয়া, যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সিগনিফিকেন্ট ঘটনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, সেখানে হাসি উজ্জ্বল চেহারা, এবং তারপরে এসে একাধিক ঘটনা একের পর ঘটছে। এখনো আমরা যেদিন কথা বলছি, 3 দিন পর, সেদিনও সত্যিকার অর্থে কতজন নিহত হয়েছেন জানা যায়নি। যে আমাদের আমিরের ধারণা শুধু আমরা জানি এটা 100-র উপরে। ঘটনার 3 দিন পরও ধারণার মধ্যেই আমরা আছি, এটা নিয়ে অনেক বড় প্রশ্ন। আমি প্রথমে শুরু করতে চাই প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই সার্বিক বিষয় এবং সরকার যে এরকম একটা সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে, এইটা কি এই ঘটনার প্রেক্ষিতে, নাকি প্রশ্ন উঠেছে যে আসলে এর মধ্যে দিয়ে আর কি হচ্ছে? এত বড় একটা ঘটনার ঘটছে, তার ভেতরে আমার পলিটিক্যাল অন্য কিছু ঘটছে কিনা, সেদিকে নজর রেখে প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, যে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনা বা যা কিছুই বলি আমরা, এটি আনপ্রেসিডেন্ট। ধরুন এটা একটা প্রশিক্ষণ জঙ্গি বিমান না হয়ে একটা মিটিওরও তো হতে পারে, একটা গ্রহাণু আশ্রে পড়ল আমাদের যমুনার ওপর, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? সেই জন্যে তাত্ত্বিক বিবেচনায়, সিমুলেশন পার্সপেক্টিভে সকল সম্ভাবনাই কগনিজেন্সে নেওয়া ভালো, উড়িয়ে দেওয়া ঠিক না। এখন এই ঘটনাটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় তো আমাদের চোখের সামনে প্রতিভাত হল। একটা হচ্ছে আমাদের অ্যাডহক কালচার, সেখান থেকে আমরা বেরোতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে সমন্বয়হীনতা। তৃতীয়ত হচ্ছে একবার যদি আপনি অমল ধবল একটা চাকরি বা দায়িত্ব পেয়ে যান, সেটা থেকে আপনি সরতে নারাজ। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা জানান দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না, তবে যারা নিয়োগকর্তা তারা যদি বলেন তাহলে তিনি সরে দাঁড়াবেন। মাইন্ডসেটটা তো বোঝাই যাচ্ছে। আবার আমাদের একজন তরুণ তুর্কি নেতা, তিনি বলে ফেলেছেন রীতিমতো খোলামেলা যে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কে আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়ে এক ধরনের স্বজন প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। জি, ওইসব বিবেচনায়। আর এখানে খেয়াল করে দেখেন, আমাদের সম্মানীয় সার্জিস মহোদয়, মাননীয় উপদেষ্টা সজীব ভুঁইয়া এবং কি সম্মানীয় আসনাদ মহোদয়, তারা কিন্তু রীতিমতো আপনার ধমক দিয়েছেন এই মাইলস্টোনের ছাত্রছাত্রীদের, যে তারা যাতে এই আর আন্দোলন না করে। তো এখন আপনি যেই রাস্তা ধরে এসছেন, এই জায়গাটায় মঞ্জিলে মকসুদে পৌঁছেছেন, একই পথ ধরে তো যারা উত্তরসূরি তারাও তো আসতে চাইবে, তাই না? এটা তো মৌরুষি পাট্টান আন্দোলন বা অ্যাক্টিভিজম আপনার একক চিরস্থায়ী বন্দোবস্ত নয়, সে বিষয়টাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আর এখানে
আপনার অনেক বিষয় চলে এসছে, কনস্পিরেসি থিওরি থেকে শুরু করে সবকিছু। খেয়াল করেন যে হ্যাকাররা বলে দিয়েছেন যে এ ধরনের একটি ঘটনা ঘটবে, তার ঘটনার দুদিন আগেই বলে দিয়েছে। আবার এখানে একটা রাজনৈতিক অর্থনীতি আছে। চীন এই যুদ্ধ প্রশিক্ষণ বিমান সরবরাহ করেছিল এবং এটাই ছিল শেষ চালান, এরপর বিষয়টা অবসলিউট হয়ে গেছে, ফলে তারা এর কোনো যন্ত্রাংশ আর উৎপাদন করছে না। এমন অবস্থায় একটা না হয় ধ্বংস হয়েছে, বাকিগুলো তো স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, সেগুলো তার ব্যবহার করার কোনো সুযোগ নেই। ফলে স্ক্র্যাপ বা জাঙ্ক হিসেবে আপনি হয়তো এগুলো ডিসম্যান্টেল করে বিক্রি করে দিতে পারেন স্বল্প মূল্যে, সেটা একটা বিষয়। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের বিমান বাহিনী দ্বিতীয়বারের মতো ওয়েল এক্সপোজড হলো। একবার সেই অক্টোবরে আমাদের যে বৈমানিক তারা কিন্তু রীতিমতো নিকেশ হয়ে গিয়েছে। আপনার একটা কুদিতা অ্যাটেম্পট হয়েছিল, আপনার আমাদের শাহবাগস্থ বেতার কেন্দ্র পর্যন্ত দখল হয়ে গিয়েছিল এবং তার মধ্য দিয়ে আমাদের এয়ারফোর্সের ব্যাকবোন নষ্ট হয়ে গিয়েছে। জালের একটি বিমান স্কাইজ্যাক করে ঢাকায় আমাদের এই এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছিল এবং এইটা ক্যামোফ্লাজ হিসেবে হয়তো কাজ করেছে, কিন্তু এই হুটোপুটির মধ্যে আমাদের প্রশিক্ষিত বিমান সেনারা অনেকেই হত হয়ে গেছে। এই দ্বিতীয়বারের মতো এই প্রশ্নটা এখন আসলো যে আমাদের যা কিছু ক্রয় করা হয়েছে আগে ওয়ার টয়েস বিশ্ব বিমান বাহিনীর, সেগুলো কি স্ট্যান্ডার্ড হয়ে যাবে? আমরা কি আর আকাশে ওড়াবো না এই ফ্লাইং কফিন গুলো? তো এই বিষয়ে ফলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে, আপনার এটা একটা অর্থনীতি আছে, এটা একটা রাজনীতি আছে। চীন এই ধরনের ওয়ার টয়েস গুলো আমাদের সরবরাহ করেছে, বিনিময় মানে বিনিময় মূল্য তো নিয়েছি, বিনা পয়সা তার দেয়নি। আপনার রাশিয়ানরা যেমন আমাদের বিনা পয়সায় 2 স্কোয়াড্রন MiG-21 উপহার দিয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বিষয়টা তেমন নয়। এখন মার্কিনিরা তাদের উন্নত প্রযুক্তির এই ওয়ার টয়েস তারা আমাদের সরবরাহ করতে উন্মুখ এবং সেটি সরবরাহ করার ভালো রকমের সুযোগ কিন্তু তৈরি হয়েছে এই ঘটনাটির মধ্য দিয়ে। সেটাও আপনার কগনিজেন্সে নিতে হবে। অপরচুনিটি অনেক সময় ডিজাস্টার থেকে ইমানেট করে। আপনার দুর্বলতা শক্তিতে রূপান্তর করতে জানতে হয়। এখন আমার যে অবস্থা, উই আর টাইটেনিং দ্য বেল্ট, সেখানে উচ্চ মূল্যে আপনার ওয়ার টয়েস আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করার সক্ষমতা রাখি কিনা বা রাখবো কিনা, সে বিষয়গুলো এখন ফোরফ্রন্টে চলে আসবে। ধন্যবাদ। জি স্যার, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি মঞ্জুর আলম পান্না আপনার দিকে একটু নজর দিতে চাই। আমি জানি অনেক অসুস্থতার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আবারও ধন্যবাদ। সেটা হলো যে এই যে হঠাৎ করে এত বড় দুর্ঘটনা, এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা প্রথমে 4টা দলকে আলাদা ডাকলেন, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট এবং এনসিপি। এরপরে তিনি আরো 13টা দলের সঙ্গে বসছেন। এই সময়টা বসা অনেকে মনে করেছিলেন বোধহয় মাইলস্টোন যে ঘটনাটি ঘটেছে, হৃদয় বিতরক ঘটনা, এটাই প্রায়োরিটি পাবে। তো পরে দেখা গেছে না, অন্যান্য বিষয়ে প্রায়োরিটি পাচ্ছে। তো হঠাৎ করে এই সময়ে দলগুলো বসা কেন জরুরি মনে হচ্ছে, মানে এটা আপনি কিভাবে দেখছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন এইসব বসার মধ্যে দিয়ে কিছু জিনিস উঠছে যে গতকালকে বিশেষ করে শোক ছিল, রাষ্ট্রীয় শোক, সবাইকে বেশ ফুরফুরা মুডে দেখা গেছে, বলা যায় যে অনেককে হাস্যজ্জ্বল মুখে দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ। এবং ওই দিন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এই 3টা পয়েন্টে আমি আসলে আপনার একটু একটু করে মন্তব্য চাচ্ছি, বা আপনি কিভাবে দেখছেন। আর লাস্ট হলো যে ওনারা হাফ এন আওয়ারের জন্য একটা অর্থ সহায়তার পোস্ট দিয়েছিলেন। মানে হঠাৎ করে কেন এই বুদ্ধি আসলো, এটা করতে হবে কেন, এই সিচুয়েশন গুলো একটু আপনি কিভাবে নিশ্চয়ই দেখছেন? গতকাল 24 ঘন্টা অনেক ঘটনা ঘটছে, এই 3টা বিষয়ে একটু মঞ্জুর আলম পান্না আপনার একটু পর্যালোচনা এবং আপনার বিশ্লেষণ জানতে চাই। পরে নিশ্চয়ই আমরা আবার নাজমুল কাছে যাবো। অনেক ধন্যবাদ। কলিমুল্লাহ স্যারকেও শুভেচ্ছা জানাচ্ছি।
বাস্তবতা হচ্ছে কি, এই যে শুভেচ্ছা জানালাম, এই কথা বলতে কিন্তু আমারও খারাপ লাগছে যে শুভেচ্ছা শুভকামনা এই মুহূর্তে এসে আমি এটি বলছি। বাস্তবতা হচ্ছে এটি যে তাই বলে আমরা কি না খেয়ে আছি? আমাদের দৈনন্দিন কাজকর্ম বাদ হয়ে আছে। উত্তরাতে যে প্রায় 30-35 জন শিশু সহ অনেকেই মারা গেলেন, আহত হলেন প্রায় 2 শতাধিক। আমাদের কোনো কাজ থেমে আছে? না, থেমে নেই। তারপরেও কিছু প্রথা থাকে, কিছু আনুষ্ঠানিকতা থাকে, এইগুলো মেনটেন করতে হয়। তো আপনি যেটা বললেন যে হাস্যজ্জ্বল ছবি, ফটো সেশন, এগুলো তো নির্লজ্জতার বহিঃপ্রকাশ। মানুষ অনেক সময় নাটক করতে গিয়ে ধরা পড়ে যায় না, এগুলো হচ্ছে তার কিছু সিমটম রেখে যাওয়া, যে এগুলো স্রেফ নাটক করেছে। আর আপনি যেটা বললেন প্রথমেই যে অবাক হয়েছেন এই জরুরি বৈঠক কেন, বা জরুরি বৈঠকের মধ্য দিয়ে হয়তো মাইলস্টোন নিয়ে বিশেষ কোনো আলোচনা হবে। অনেস্টলি স্পিকিং, আমি এতটুকু অবাক হইনি। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই ধরনের কার্যক্রম এটা নতুন কিছু নয়। তিনি যখন বিপদে পড়েন তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, ডেকে তড়িঘড়ি করে আলোচনায় বসেন। আবার সারা বছর, 1 বছর তো হয়ে গেল, এই পুরোটা বছর তিনি রাজনৈতিক দলগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন। যদি বলেন কেমন, আপনি খেয়াল করে দেখেন, রিকল করুন, যখন 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর মৃত্যু দিনকে কেন্দ্র করে জাতীয় শোক দিবস ছিল, তো সেটা তো সরকারি ছুটি ছিল। এই ধরনের আরো কয়েকটি বিষয় যখন সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তাদের নৈতিক কোনো ভিত্তি ছিল না এই সরকারি ছুটিগুলো বাতিল করা, বিশেষ করে 15 আগস্ট সরকারি ছুটি হিসেবে সেগুলো বাতিল করা, কি করলো, তড়িঘড়ি করে সব রাজনৈতিক দলকে নিয়ে উনি বৈঠকে বসলেন। আপনার নিশ্চয় মনে আছে, সম্ভবত গত এপ্রিলে যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে তিনি বললেন, নো ব্লাডি করিডোর, কোন ধরনের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না, এবং সরকার সেনাবাহিনীকে পাশ কাটিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। তখন আমরা কি দেখলাম, ইউনূস সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। তিনি পদত্যাগ করবেন এমন একটি নাটকের অবতারণা করা হলো। ওই সময় কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। মানে ওনার যখন দরকার হচ্ছে তখন উনি রাজনৈতিক দলগুলোর সহায়তা নিচ্ছেন। এগুলো স্রেফ ভাওতাবাজি। তিনি নিজের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, তাদের কাছ থেকে কথা আদায় করে নিচ্ছেন। এখন যেহেতু মঙ্গলবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তুমুল একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, আসিফ নজরুল সাহেব কিংবা শিক্ষা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিল প্রেস সচিব সহ 9 ঘন্টা, তখন কিন্তু ইউনূস সাহেব ভয় পেয়ে গেলেন। এই বুঝি তার গদি যায়, এই বুঝি যমুনা অ্যাটাক হয়। উনি কি করলেন, সবাইকে নিয়ে সবার একটা সমর্থন আদায়ের চেষ্টা করলেন। এবং প্রথমেই দেখুন, আমাদের কোন রাজনৈতিক দল, আমি এখানে নাম মেনশন করলাম না, বিএনপি বিষয়টা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাকলেই তারা নিজেদের ধন্য মনে করে। প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন, এই যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে দিনের পর দিন, 6-7 মাস ধরে, কি অ্যাচিভমেন্ট, দিনের পর দিন নাটকগুলো হচ্ছে। ইভেন যেদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো সেই দিন সকালেও এই ঐক্যমত্য কমিশনের বৈঠক হলো, মানে স্রেফ নাটক। এবং ওই বৈঠকের ক্ষেত্রে কিন্তু সিপিবির রুহুল হোসেন প্রিন্স সহ আরো অনেকে তারা আপত্তি জানিয়েছিল যে আজকে বৈঠকটি অন্তত বাদ দিন। তখন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমি ভেতরে কথা বলছি, না আমাদের সময় নেই, আমাদের এগুলো কন্টিনিউ করতে হবে, ইত্যাদি। আপনি দেখুন যে নির্লজ্জতার বহিঃপ্রকাশ, একদিকে পোড়া লাশ, আরেকদিকে তাদের টেবিলে কমলার জুস। আবার হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হয়, ফটোসেশন করা হয়। কি বোঝানো হচ্ছে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। আরে ঐক্যবদ্ধতার জন্য তো এই ধরনের ফটোসেশনের প্রয়োজন হয় না, ঐক্যবদ্ধতা এমনিতেই ফুটে ওঠে। কিন্তু এই নাটকগুলো তারা করছে। এবং সবশেষ পর্যায়ে যদি বলতে চাই, এই পর্যায়গত, সেটা হচ্ছে যে 4টি দলকে ডাকা হলো। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি। কেন এনসিপি? এনসিপি তো এখনো পর্যন্ত একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, কেবলমাত্র আত্মপ্রকাশ ঘটেছে 4-5 মাস। সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি, এগুলোকে বাদ দিয়ে এনসিপি কে কেন ডাকা? তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একেবারে 100%
পার্টিজান একজন ব্যক্তি, তার নিজস্ব এজেন্ডা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করবে। এই ভদ্রলোকের অধীনে কিভাবে নির্বাচন হয়, কিভাবে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে, এটা সম্ভব, আদৌ সম্ভব? অথচ রাজনৈতিক দলগুলো মানে দাঁত বের করে তার সঙ্গে একের পর এক বৈঠক বসছে। এই জন্য আমি বলছিলাম যে আমাদের অধিকাংশ রাজনৈতিক দল নপুংসতার পরিচয় দিচ্ছে, এবং আজকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে বলে এই সরকার যে ফ্যাসিবাদের পরিচয় দিচ্ছে, অধিকাংশ রাজনৈতিক দল, আমি সব রাজনৈতিক দলের কথা বলছিলাম, অধিকাংশ রাজনৈতিক দল ফ্যাসিবাদের নতুন দোসর, বর্তমান ফ্যাসিবাদের নতুন দোসর, আমার কাছে সেটাই মনে হয়। এখন আমি আপনি হয়তো ভাবছি, কিন্তু বিএনপি ভাবছে কিনা সেটা তার বিষয়। কারণ বিএনপি এর আগে বলেছে নিরপেক্ষ হবে না নির্বাচন, দুজন অ্যাডভাইজার যদি রিজাইন না করে, কিন্তু এখন বিএনপি এটা বলে না। তারা নিরাপত্তা উপদেষ্টা রিজাইন চেয়েছে, এখন বিএনপি সেটা বলে না। তো বিএনপি নিশ্চয়ই আমাদের তারা পলিটিক্যাল দল, তাদের বিষয়টা এত তো দেউলিয়া হয়ে গেছে, বিএনপি এটা ভাবতেও একটু কষ্ট হয় যে বিএনপি কি এতটাই দেউলিয়া যে আমরা যেগুলো আলোচনা করছি বা যেগুলো সামনে আসে এগুলো বিএনপি বুঝে না। অনেকেই বলছেন যে বৈঠকে কোনো কোনো রাজনৈতিক দল, আমি বিএনপির নাম বলছি না, তারা আপনার ধমকের মুখেও পড়েন, এরকম শোনা যাচ্ছে। আমি মিলন পান্না ওনাদের ডোনেশনের বিষয়টা আমি একটু আসবো, তার আগে আমি একটু স্যারের কাছে জানতে চাই। আমি আবার আসবো স্যারের কাছে একটু জানতে চাই, স্যার এই যে বৈঠকগুলো হঠাৎ করে, আপনি দেখেন পান্না একটা কথা বলছিলেন, মিলন পান্না, যে এই যে মাসের পর মাস হচ্ছে, আচ্ছা এই গভর্নমেন্টের 1 বছর হয়ে গেল, 1 বছরই একটা জায়গা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এখন যে তারা 1 বছর এক্সিস্ট করছেন, এই সময় আমাদের রাষ্ট্রপতি কোথায়, ওনার ক্ষমতা কোথায়? মানে আমি যখন ক্ষমতায় থাকবো তখন এটা প্র্যাকটিস হবে না ক্ষমতার বাইরে থাকলে? মানে ওভারঅল এই যে রাজনৈতিক মিটিং, সেখানে কি রাজনৈতিক দলগুলো তারা অনুগত্য প্রকাশ করছে, বা তারা ধমক খেয়ে এসে তাদের জায়গাটা তারা প্রকাশ করতে পারছে না মাঠে? এবং এই সংস্কারের কর্মসূচিটা কতদূর আলোর মুখ দেখবে ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ? ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয়ত, রাষ্ট্রাচারের প্রয়োজনে এই পদটি তৈরি করা হয়েছে। তৃতীয়ত, এটার লিগেসি যেটা আপনি যদি খেয়াল করেন, ব্রিটিশ শাসন আমলে আমরা শাসিত হয়েছি ভারত শাসন আইন 1935 এবং তারপর আমরা সেখানে প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে গভর্নর জেনারেল, তারপরে আপনার ক্রাউনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা ভাইসরয় কে দেখলাম, এবং যখন ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করলো পাকিস্তান এবং ভারত, তখন আমরা দেখলাম গভর্নর জেনারেল পদ, যিনি আপনার রাজা বা রানী ব্রিটেনের হেড অফ দ্য কমনওয়েলথ, তিনি আপনার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, আর তার গভর্নর জেনারেল হিসেবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন যারা তারা। তো এরপরে আমরা যখন দেখলাম রিপাবলিকে রূপান্তরিত হলো যথাক্রমে পাকিস্তান এবং ভারত, তখন কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রপতির পদটি সৃজিত হলো। তার ধারাবাহিকতায় মাশরেকে পাকিস্তান যখন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে রূপান্তরিত হলো, তখন নতুন যে সংবিধান, সেখানে আমরা দেখলাম যে রাষ্ট্রাচার পালনের প্রয়োজনে রাষ্ট্রপতির পদ সৃষ্টি হলো, কিন্তু একটা টিটুলার হেডের মতো। এবং একজন রাষ্ট্রপতি তো এক ধাপ এগিয়ে বলেছিলেন, রাষ্ট্রপতির কাজ হচ্ছে কবর জিয়ারত করা এবং মিলাদ পড়া, মিলাদে অংশগ্রহণ করা, এছাড়া কোনো কাজ নেই। এই সরকার কি মনে করছে? এখন বিষয়টা তো তা থেকে আরেক ধাপ অগ্রসর হয়েছে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতিকে তারা অ্যালাউ করছেন বছরে 1 বার বেরোতে, তাও সেনানিবাসে বিশেষ সামরিক আপনার অনুষ্ঠানে। আর যে দস্তুরটা ছিল, আপনি যতবারই দেশের বাইরে যাবেন, 10-11 বার ইতিমধ্যে হয়ে গেছে সরকার প্রধানের, তিনি যাওয়ার আগে একবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, ফিরে এসে তাকে অবহিত করবেন। এগুলো মান্য করা হয়নি। বা রাষ্ট্রপতি যদি দাওয়াত দেন 16 ডিসেম্বর, 26শে মার্চ এই ধরনের দিবসে, তখন আপনাকে কমপ্লাই উইথ করতে হবে, সেটাও করা হয়নি। তো ফলে সব মিলিয়ে আপনার না ঘরকা না ঘাটকা এরকম একটা অবস্থায় আমরা পড়ে গেছি। এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বর্তমান সিস্টেমে একমাত্র বৈধ আপনার ব্যক্তি, যিনি দায়িত্বে অধিকার পান।
এখন ধরুন ভবিষ্যতে যদি কোনো কারণে, আমি তো বললাম তাত্ত্বিক ভাবে একটা গ্রহাণু যদি এসে আসে পরে আপনার যমুনায়, তখন দেখা যাবে যে নতুন সরকার প্রধান খুঁজতে হচ্ছে, এবং সেরকম একটা পরিস্থিতিতে হয়তো দেখা যাবে যে এই ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট এস্টাবলিশ করা যাবে না, এবং তখন হয়তো ইমার্জেন্সি গভর্নমেন্ট চালু করতে হতে পারে রাষ্ট্রের মানে আমাদের সংবিধানের আওতায়। এখন সেখানে অস্পষ্টতা যেহেতু আছে, এটা সুযোগ নিয়ে আপনার এক্সটেন্ড করা যেতে পারে, 4 মাস করে চলতে পারে এ ধরনের একটি অ্যারেঞ্জমেন্ট, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার। স্যার একটু ছোট করে আমরা পান্নার কাছ থেকে জানতে চাই, একটু ছোট করে আমি ইন্টারপ্রেট করছি যে এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডক্টর ইউনূস বসছেন, এইটা হঠাৎ করে মাহাত্ম্যটা কি, যেখানে দেশে এত বড় একটা ঘটনা ঘটেছে, এখনো আমরা জানি না টোটাল কতজন শিশু আসলে ওখানে মারা গেছেন, আপনি কি মনে করছেন? দেখুন, অপরাধৃত সূত্রে তো 246 জনের কথা শোনা যাচ্ছে, আর সরকারি হিসাব তো একেবারেই আরেক এক্সট্রিম। তো ফলে এখানে বাস্তব অবস্থা যাই হোক না কেন, আপনার এই যে ঘটনাটি, এটি কিন্তু অনেকগুলো আপনার আশঙ্কার ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে। একটি হচ্ছে সরকার টলটলায়মান, যারা এই সরকারের উপদেষ্টা হিসেবে মন্ত্রী মর্যাদায় দায়িত্ব পালন করছেন, বা অল পাওয়ারফুল স্পোকসম্যান শফিক মহোদয়, তিনিও ভালনারেবিলিটির ঊর্ধ্বে নন, সেটি ইতিমধ্যে সত্যবান হয়ে গেছে। আর যেই কায়দায় আপনার সেই রেভলিউশন ইনশিওর করা হয়েছিল 1 বছর আগে, সেই পথ ধরে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যখন হাঁটা শুরু করেছেন, তারাও কিন্তু আপনার সচিবালয় নিজেদের তাবে নিয়ে আসবার চেষ্টা করেছে। এবং আজকেও এই শাহবাগে যে পুলিশের ব্যারিকেড ভেঙে 1000 লোক এমন পরিস্থিতি তৈরি করলেন যে আমাদের বেসামরিক পুলিশ বাহিনীর সদস্যদের শাহবাগ থানায় আশ্রয় নিতে। তো ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা ঘোলাটে এবং আপসেটিং, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তো সেই রকম একটি পরিস্থিতি পরে সরকারের মনে হয়েছে যে যাদের উপর ভিত্তি করে, যাদের ঘাড়ে ভর করে তারা সরকার গঠন করেছেন বা সরকারে আছেন, তাদের সঙ্গে সম্পর্কটা ঝালাই করে নেওয়া ভালো। সেই চিন্তা থেকেই মূলত প্রথমে 4 দল, তারপরে 13 দলের সঙ্গে তাদের এই মিথস্ক্রিয়া। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে সার্বিক পরিস্থিতি, হ্যাঁ রাজপথে এখন যারা আছেন তাদের দাবিগুলো এবং তাদের ইমোশনটা আমরা জানি, হয়তো বা সরকার সেটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, গতকালকে শিক্ষা থেকে তাদের শিক্ষা হয়েছে সচিবালয়। আমরা গত বছরও সচিবালয়ে এই ধরনের পরিস্থিতি হতে দেখিনি, সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে সেরকম দেখিনি। আসলে কোন দিক যাচ্ছে? আমরা গতকালকে আমি শুনতে পাচ্ছি না, ফোনটা লো হয়ে গেছে। মানে আসলে কোন দিক যাচ্ছে আমাদের পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে, আমরা আসলে কোন পথে আছি? নির্বাচন নিয়ে তো স্পষ্ট ঘোষণা নেই। এর আগে কি বলছিলেন কোন ভাই? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার প্রতিপক্ষ আরেকবার। এই যে দেশে আমি গতকাল থেকেই যা বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি যে এই যে আলামত গুলো দেখা যাচ্ছে একের পর এক ঘটনা, যেমন গত বছরও সচিবালয়ে এরকম ঘটনা হতে দেখা যায়নি। গতবার তো আন্দোলন, অনেক বড় আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে, এরকম পরিস্থিতি হয়নি। এখন এই অবস্থাটা আসলে কোন দিক যাচ্ছে? আমরা আসলে কি প্রত্যাশা থাকবো? নির্বাচন নিয়েও কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। বিএনপি কি চাচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা অনেকেই বুঝতেই পারছি না যে বিএনপি কি চাচ্ছে। আপনি কি মনে করছেন? আপনি কন্টিনিউয়াস প্রতিদিন রাজনৈতিক অবস্থার উপরে নজর রাখছেন, আপনার বিশ্লেষণ এখানে কি? বর্তমান পরিস্থিতিকে যদি আমি সংক্ষেপে বিশ্লেষণ করতে বলি আপনাকে। এটা বিষয় হচ্ছে কোন দিকে যাচ্ছে আমরা সবাই এটা বুঝতে পারছি, চরম একটা আনরেস্ট অবস্থা যাচ্ছে। তার আগে আমি কথা বলার আগে স্যারের একটি বিষয় তথ্যের একটু সংশোধন করে দিতে চাই। আজকে সম্ভবত বুধবার শাহবাগে কোন ধরনের গ্যাদারিং সম্ভবত হয়নি, পুলিশের ব্যারিকেডও ভাঙা হয়নি, এটা আমি যতদূর জানি। আমার জানা ভুল থাকতে পারে, তবে আমি যতদূর ক্রস চেক করেছি একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, বাট এটা বোধহয় আজকের ঘটনা না, যদি আমার ভুল না হয়ে থাকে। এখন যেটি
ধন্যবাদ পান্না আপনার এই সংশোধনীর জন্য। আসলে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে যখন আমরা কথা বলি তখন কিন্তু এরকম বিভ্রাটে পড়তে হয়। ধন্যবাদ। রাইট। তো আমি 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 মাঝে একটু যোগ করি, আজকে মজার একটা কমেন্ট দেখলাম, প্রথম আলোর একটা গোল টেবিল চলছে, এখানে বেশ বিশিষ্টজন কয়েকজন বলছে যে এরকম ফেসবুক দেখে গভর্নমেন্ট চালানোর ইতিহাস এবার প্রথম হলো। তো গভর্নমেন্টই চলছে আমাদের এখানে ফেসবুক থেকে, আমাদের তো মাঝে হতেই পারে। সেটাই। আমি বিষয় না এখন কোন দিকে যাচ্ছে চরম একটা যুদ্ধাবস্থা দিকে যাচ্ছে। যদি সরকার চাইছে, সরকারের বিভিন্ন উপদেষ্টা যুদ্ধাবস্থা বারবার বলে আসছে, যুদ্ধাবস্থা দিকে নিয়ে যাচ্ছে। তবে দিন শেষে তারা সেই যুদ্ধ হয়তো শুরু করতে পারবে, কিন্তু তাদের পরাজয়টা অবশ্যম্ভাবী। এটা আপনি হাইপোথেটিক্যাল বলতে পারেন, কিন্তু আমি হিসাব নিকাশ করে বলছি এটা সম্ভব না। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূল যে স্পিরিট, সেটা তো গণতন্ত্র। মূল যে স্পিরিট বৈষম্যহীনতা, এই গভর্নমেন্ট এসেছিল বৈষম্যহীনতার স্লোগান দিয়ে। হ্যাঁ, গণতন্ত্র উদ্দেশ্য কি ছিল এই সরকারের? একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া, সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট, এই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ না থাকলে তো আর এই অভ্যুত্থান হতো না। গুটি কয়েক মানুষ ডিজাইন করেছিল, আমেরিকা প্লট নির্মাণ করেছিল, এবং যুগে যুগে আমেরিকা তো প্লট নির্মাণ করে তারা সাকসেসফুল হয় এইভাবেই যে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা কাজে লাগায়। তো আওয়ামী লীগের নিশ্চয় অনেক ধরনের অপকর্ম ছিল, অন্যায় ছিল, দুর্নীতি ছিল তো, বাকস্বাধীনতা হরণ ছিল, গণতন্ত্রহীনতা ছিল, এগুলো তো সবই সত্য কথা। সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনে একটা পুঞ্জীবিত ক্ষোভ যারা বাঁধছিল, সেটাকে এরা ক্যাশ করেছে। এরা ক্যাশ করে কি করলো? সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলো, আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর ফাঁসিবাদ হয়ে উঠলো, স্বৈরাচার হয়ে উঠলো। তো 11 মাসে যদি এই চেহারা দেখাতে হয়, এদের যাত্রা বেশি দিন না। আওয়ামী লীগের তো বিশাল একটা জনগোষ্ঠী ছিল, তাদের জনভিত্তি ছিল 4 কোটি 5 কোটি মানুষ, তাদের মানে সাপোর্টার। আমি যদি ভোটারের কথাও বলি, তাও তো 2.5 থেকে 3 কোটি ভোটার তাদের, আর সাধারণ মানুষ সহ 5 থেকে 6 কোটি। তো এই সরকার যে উদ্দেশ্যে যাচ্ছে, যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে, সেটা কোনোভাবেই সফল হবে না। মাঝখান থেকে কিছু প্রাণহানি ঘটবে, মাঝখান থেকে কিছু ধ্বংসাত্মক কার্যক্রম ঘটবে। আর এখন যে অবস্থা দেখছি, এখানে বিএনপির অনেক বড় একটি রোল প্লে করার কথা ছিল। আপনি বলছেন যে সাধারণ মানুষ যখন বুঝতে পারছে, বিএনপি কেন বুঝতে পারে না? বিএনপির অনেস্টলি স্পিকিং, তারেক রহমানের গত 5 আগস্টের পর থেকে প্রথম 6-7 মাস বা 7-8 মাস আমরা মনে করেছিলাম তার রাজনৈতিক দূরদর্শিতা অনেক অনেক উন্নত হয়েছে। হয়তো আগেও ছিল, সেই তুলনায় এর মধ্যে অনেক উন্নত হয়েছে। আমরা দেখলাম না, উন্নতির তেমন কোনো এক্সাম্পল আমরা দেখিনি। যে বিএনপির উপরে সাধারণ মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, কেন যেন তারা হয় কোনো গিভ এন্ড টেক, আমি হয় তোমার কথা বলছি, হয় কোনো গিভ অ্যান্ড টেকের বিষয়, টেকের জায়গা থেকে তারা বুঝো না বুঝা ভাব করছে, অথবা তারা রাজনৈতিক অপরিপক্কতার প্রমাণ দিচ্ছে। এবং আটকে গেছে বা কোথাও আটকে গেছে, এরকম অনেকে তো তাও মনে করেন। আমি যদি খোলামেলা বলি, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সম্পূর্ণ খালাস দিয়ে দেওয়া হলো, পরে তো অ্যাপিলেট ডিভিশনে ঝুলিয়ে রাখা হলো। হ্যাঁ, এটা একটা আটকে দেওয়ার কোনো বিষয় থাকতে পারে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে তাও এটাকে আটকে দেওয়ার বিষয়টি কেন মনে করছে? এতদিন তারেক রহমান দেশের বাইরে থেকে তিনি রাজনীতিতে লিড করেছেন, অন্তত বিএনপি রাজনীতি লিড করেছেন। যদি এটা তার উপরে একটি খড়গ হিসেবে ব্যবহার করে থাকে যে অ্যাপিলেট ডিভিশনে 21 আগস্ট গ্রেনেড হামলার শুনানি হবে, হয়তো তাকে আটকে দেওয়া হয়তো হয়েছে কি, তিনি বিদেশ বসে রাজনীতি করতেন। যখন বিএনপি জিতে যেত, তখন তিনি এসে একটা উপনির্বাচনে দাঁড়িয়ে আবার এমপি ইলেকশন করে তিনি সংসদে যেতেন, তিনি নতুন করে প্রধানমন্ত্রী হতেন। তার আগে কোন লোক প্রধানমন্ত্রী হতো, তাকে সরিয়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হতেন। এটা তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো জটিলতা কিছু দেখছি না। তিনি এটাকে আটকে ফেলার কারণ হিসেবে কেন দেখছেন? মানে এটা অনেকে বলেন, এক্সাম্পল দিচ্ছেন যে এইটাতে বোধহয় আটকে দেওয়া হয়েছে। তো এখানে বিএনপির ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও অন্য কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে কিনা আমরা জানি না, যে বাস্তবতা আন্ডার টেবিল ডিল কিছু একটা হয়েছে। তখন 1.5 ঘন্টা আলোচনায় মাত্র আমরা 3টে পয়েন্ট শুনেছি, যেহেতু কিন্তু পুরো আলোচনা পুরো। এখন ইউনূস সরকারের পায়ের তলায় মাটি নেই, এটি বাস্তবতা। আপনি প্রত্যেক উপদেষ্টার এক্সপ্রেশন দেখুন,
প্রত্যেকের এক্সপ্রেশন দেখুন। এবং এই যে সোকল বিপ্লবীরা, আমি বলতে পারি বড় জোর অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, আমি তো বিপ্লব হিসেবে এটিকে কোনোভাবেই সমর্থন করি না, বিপ্লবের মাহাত্ম অনেক বড়, অনেক গভীর। যাই হোক, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা মনে করেছে তারাই সর্বেসর্বা, এই বাংলাদেশ তাদের কাছে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক অর্থে। তোমরা মনে করো না যে তোমরা যে চেতনা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো তোমাদেরকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না, এই মেসেজটা কিন্তু আমরা পেয়েছি, এই মেসেজটা পেয়েছি। একটু তো বোধ হয় গণানোরম অনেকের চোখে মুখে বিভিন্ন কিছু স্যার বলতে পারবেন ভালো। আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখেছেন যে সরকারের মধ্যে এই টুক ধাক্কাতে আমরা তো আমাদের সাংবাদিকতা জীবনে সিডো রায়লার মতন দুর্যোগগুলো দেখেছি, সরকারগুলিকে মোকাবেলা করতে, কোভিড মোকাবেলা করতে, অসংখ্য দুর্ঘটনা সব মোকাবেলা করতে, একটু মোকাবেলা করতে গিয়ে তারা ফান্ড করছিলেন। এবং তাদের একজন এক্সপ্রেশন কালকে আইন উপদেষ্টার প্রেস কনফারেন্স, শফিক সাহেব অনেক সময় পলিসি মেকিং যেসব কথা বলেন আমরা কালকে দুর্ভাগ্য শুনতে পাইনি। তো আমি এক মিনিট করে স্যার এবং মিলিয়ন পান্না আপনাদের কাছে আমি সবশেষ যে জিনিসটি জানতে চাবো যে এখন দেশের যে সিচুয়েশন, গভর্নমেন্ট কি এখনো ঠিক পথে এগুচ্ছে, নাকি পান্না যেটা আশঙ্কা করছেন যে তারা একটা বড় সড় গোলযোগ, আরো বড় গোলযোগ লাগাতে যাচ্ছে? প্রথমে নাজমুল হাসান কলিমুল্লাহ এবং পান্না দিয়ে আমরা শেষ করতে চাই। এক মিনিট করে আমরা এর মধ্যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাজমুল হাসান কলিমুল্লাহ। দেখুন, এই সর্বশেষ ন্যাশনাল ক্রাইসিসেও আমরা দেখলাম যে দেশের সিদ্ধান্ত নির্ধারিত আসছে আটলান্টিকের দুই পার থেকে। মূলত আমাদের শ্রীমান পিনাকি ভট্টাচার্যের কারণে আমাদের সম্মানীয় শিক্ষা সচিবকে অব্যাহতির ঘোষণা দিতে হয়েছে, এবং এটি তার যে ডিকটাম কতটা আপনার রেলেভেন্ট এবং কতটা বাস্তব উচিত, সে কারণেই কিন্তু শ্রীমান পিনাকি ভট্টাচার্যদের মতো ব্যক্তিত্বদের সবাই ভয় পান। আর আপনার ট্রপিক এর মতো নির্দেশনাগুলো, আপনার সারমন গুলো এসে পরিব্যাপ্ত হয় এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে অনেকে মনে করেন যে এক অদৃশ্য শক্তি পরিচালনা করছে এই দেশ। অফিসিয়াল যে ফাসাদ, সেখানে প্রফেসর ইউনূস বসে আছেন, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বসে আছেন, কার্যত আপনার আমাদের নার্ভ সেন্টার চলে গেছে দেশের বাইরে। ধন্যবাদ। আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই আজকে যে এই যে সার্বিক সিচুয়েশন, গভর্নমেন্টের সময় কি করা উচিত, এখনো কি তারা ঠিক মতো অ্যাক্ট করছে যাতে যে করণীয় উচিত? এই মুহূর্তে আমি তো বলে থাকি 1 বছর হয়ে গেল, কিন্তু 1 বছর গেছে, সামনের দিন আমাদের ভালো আসতে পারে, যেন কি হওয়া উচিত, কতটুকু এখন কি করা উচিত? সেটা কি নির্বাচন দিলেই সমাধান, নাকি অন্য কোনো ভাবে? নির্বাচনের বিকল্প নেই, এবং এই সরকারের অধীনে নির্বাচন হলে সেটাও যে নিরপেক্ষ হবে বিন্দু মাত্র তার কোনো সম্ভাবনা নেই। এই সরকারকে যেতে হবে, নতুন করে সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের অধীনে নির্বাচন সরকারের যে আলাপটা হয়, জি জি, সেটি হয়তো সম্ভাবনা আছে। আপনি দেখুন, আপনি তো বারবার নিজে হয়তো বোঝানোর চেষ্টা করছেন বা আমাদেরকেও একটু গভীরে যাওয়ার চেষ্টা করাচ্ছেন, এটা বাস্তবতা। আমি তো বারবার বলছি এই সরকারের পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে আরো অনেক আগে। আচ্ছা, আপনি এর আগে আমাকে একটা দৃষ্টান্ত দেখান তো, একটা দৃষ্টান্ত এই ধরনের দুর্যোগে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টারা মানে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাননি বা আহতদের দেখতে যাননি হসপিটালে। একটা আমার স্মৃতি থেকে 111 গভর্নমেন্টের অসংখ্য সমালোচনা, চট্টগ্রামে পাহাড় দশে মঈনুল আহমেদ সাবেক সেনাপ্রধান, ফখরুদ্দিন আহমেদ, তারা দুজনেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন এবং খুবই রিস্কি সিচুয়েশনে গিয়েছিলেন তারা। ইভেন শেখ হাসিনার বিরুদ্ধে এত অভিযোগ, তারপরে সম্ভবত তিনি আলোচনা সমালোচনার মুখে হোক বা যে কারণে হোক, তিনি তো আহতদের দেখতে গিয়েছিলেন। এবং যত গণবিস্ফোরণ বা জনরোষের শিকার হওয়ার সম্ভাবনা থাকুক না কেন,
তারপরেও তো রাষ্ট্র সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা যেই হোক না কেন বেরিয়েছেন তো, কিন্তু ইনি এতটাই ভীত যে উনি বের হতে পারছেন না, সাহস পাচ্ছেন না, সাহস কুলিয়ে উঠতে পারছেন না। কেন সাহস কুলিয়ে উঠতে পারবেন না? এটা তো নাকি জনগণের সরকার, এটা নাকি ছাত্র জনতার সরকার, তাহলে উনি সাহস পান না কেন? এটা চিন্তা করা যায়। এই ধরনের দুর্ঘটনা আমরা দেখেছি সম্ভবত আরো 20-30 বছর আগে, বিমান দুর্ঘটনা, এতগুলো মানুষ মারা যাওয়া, ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপর তো এই প্রথম ঘটলো তারপরে। এবং বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলো বা এখনো হসপিটালে কাতরাচ্ছে যন্ত্রণায়, তাদেরকে দেখতে যাবে না, এটা চিন্তা করা যায়। এবং আপনি বুঝে নিন যে এই সরকারের মাটির পায়ের তলা মাটি আছে কিনা। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মজিবুর রহমান পান্না এবং প্রফেসর ডক্টর লক্ষ্মীকান্ত নাজমুল হাসান করিমুল্লাহকে এবং আমাদের এই ছোট্ট আয়োজন থেকে মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে সেই শিশুদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারপর এক অজানা আশায় যেন এই মৃত্যুর মিছিল বড় না হয়। আমরা বুঝি আমাদের নিজেদেরও সন্তান আছে। আমি শুধু মজিবুর পান্নার কথা সূত্র ধরে বলি, আমাদের মনে আছে এই বাংলাদেশে আজকে থেকে দীর্ঘ 40-45 বছর আগে খুব ক্লিয়ার মনে থাকার কথা, ঢাকা এয়ারপোর্টের পাশে তুরাগ নদী চিটাগং থেকে আসার পথে বাংলাদেশে বিমান দুর্ঘটনা ঘটেছিল। বিমান দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা বুঝছি যে সেই যে গভর্নমেন্ট গুলো টেকেল দিয়েছে, এরশাদ সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এখন যেন কোথায় একটা অস্বস্তি ভাব। যাই হোক, তারপরেও আমরা আমাদের এই শিশুদের কথা নিজের শিশুর মতো মনে করে আজকের এই ছোট্ট আয়োজন থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকেও তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের দুজনকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।